জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সিপিবি বৈঠক, মৌলিক সংস্কার করে নির্বাচনের দাবি দলটির। অনলাইন জুয়ার ভয়াল থাবায় নিঃস্ব ঠাকুরগাঁওয়ের শত শত পরিবার, অনেকে জমি জমা বেচে অর্থ লগ্নি করেছেন জুয়ায়। জুয়ারিদের আইনের আওতায় আনার দাবি। আমাদের ফ্যামিলিটাও অনেকটাই এটা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকা ধরে 100 টাকা 200 টাকা পাচ্ছে, 200 টাকা ধরলে 300 টাকা পাচ্ছে, এবার আস্তে আস্তে লোভ দেয়। রাজধানীর বাতাস পরিশুদ্ধ করতে জনবহুল ও দূষণপ্রবণ এলাকায় এয়ার পিউরিফায়ার বসাবে ডিএনসিসি। কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এয়ার পিউরিফায়ার বেশি ইফেক্টিভলি কাজ করছে ডাস্ট কালেক্টর হিসাবে, এটি খুব বেশি পরীক্ষিত না। প্রকল্প না, এটা একটা পাইলট প্রচেষ্টা, আমরা দেখবো এটা কাজ করে কিনা। যমুনা নিউজ আমন্ত্রণ আপনাদের সবাইকে, সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো জানাচ্ছিলাম শুরুতেই। সরকারকে এখনো প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলেন। বড় ধরনের সংস্কার হাতে দিলে জনগণকে নির্বাচন উপহার দেওয়ার সংকটে পড়তে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এমন সুপারিশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সিপির আলোচনায় এসব সুপারিশ তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। জানান, কাঠামোগত সংস্কারের জন্য সংস্কার কমিটি গঠন করেছে সরকার। মত থাকলেও সিপিবির পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানান তিনি। বলেন, নির্বাচনকে অগ্রাধিকারে কাজ হিসেবে নিতে হবে সরকারকে। এখন পুরো ঐকমত্য করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। একই সাথে তিনি বলেন, যতটুকু ঐকমত্য হওয়া যায় ততটুকুই সংস্কার করা উচিত। যদি আমরা ঐক্যমত্যের বড় সনদ নাও করতে পারি, কিন্তু যদি ঐক্যমত্য হয়ে কোনো একটা আচরণবিধিও করতে পারি এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আমরা যদি নির্বাচন করতে পারি, আমি প্রয়োজনীয় সংস্কার মিন করছি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটুকুই, তাহলেও আমরা মনে করি এক ধাপ অগ্রগতি হবে। জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিচ্ছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, ঐকমত্য কমিশনের বৈঠক এখনো চলছে কিনা জানাবেন, বিস্তারিত আর কি তথ্য আছে এই প্রসঙ্গে? কলি, কিছুক্ষণ আগেই সেটি শুরু হয়েছে এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে এসেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল। সেখানে তারা ঐকমত্য কমিশনের প্রতিনিধিদের সাথে তারা আলোচনা করছেন এবং তাদের যে সংস্কার কমিশনগুলোর যে সকল প্রস্তাবনা সুপারিশ ছিল সেগুলো নিয়েই তারা মূলত তাদের যে পর্যালোচনা এবং তাদের যে সিদ্ধান্ত সেটি ঐকমত্য কমিশনকে তারা জানিয়েছেন, এখনও জানাচ্ছেন। যদিও যেহেতু মিটিংটি এখনও চলছে, সেটি এখনও শেষ হয়নি। শেষ হলেই ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ তিনি এখানে সংবাদ সম্মেলন করবেন এবং ব্রিফ করবেন সেখানে কি সিদ্ধান্ত হয়েছে বা কোন কোন বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন, তাদের কি বক্তব্য রয়েছে সেটি তারা এখানে আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে আমরা সিপিবির পক্ষ থেকে যে সকল বিষয়ে তারা গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন বা ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা আকারে তুলে ধরেছেন সেই বিষয়ে আমরা শুনেছি ভিতরে থেকে। সেগুলো তারা বলছেন যে যেগুলো প্রয়োজনীয় বা অতি গুরুত্বপূর্ণ যে সকল সংস্কারগুলো রয়েছে সেই সকল সংস্কারগুলোকে তারা প্রাধান্য দেওয়ার জন্য ঐকমত্য কমিশনের কাছে সুপারিশ করেছেন বা আবেদন করেছেন। এছাড়া তারা বলেছেন যে সংস্কারগুলো এমন সংস্কার করা যাবে না যেটা নির্বাচন বিলম্বিত হয়। তারা বলছেন যে নির্বাচনকে প্রাধান্য দিয়েই মূলত সংস্কার কার্যক্রমগুলোকে আগাতে হবে। আর তারা বলছেন যে যেহেতু সংস্কার কার্যক্রমের বিষয়ে পুরোপুরি ঐক্যমত্য নাও হতে পারে, তাই যতটুকু ঐক্যমত্য হয় ততটুকু সংস্কারগুলো করার জন্য তারা ঐক্যমত্য কমিশনের কাছে আহ্বান জানিয়েছেন। এছাড়া আরও বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন, সেটি পরবর্তীতে হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তবে এখনো পর্যন্ত তাদের সে আলোচনা। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আজ বিকেলের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তোলা হবে। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপরিচালক
উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগমের নামে হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন তিনি। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলার আওয়ামী লীগের সভাপতিত্ব দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। গত 15 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম। অনলাইন জুয়ার থাবায় নিঃস্ব ঠাকুরগাঁওয়ের শত শত পরিবার। কেউ কেউ জুয়ায় লগ্নি করতে বিক্রি করেছেন জমি জমা। চোখের সামনে বহু পরিবারকে ধ্বংস হতে দেখেও জুয়ারিদের সংখ্যা দিন দিন বাড়ছে। সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি এসব অনলাইন বেটিং সাইটের পেছনে থাকা রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। চটকদার এমন বিজ্ঞাপনে ছয় লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। অল্প পুঁজিতে কয়েক গুণ লাভ, মুহূর্তে হওয়া যাবে লাখপতি। অনলাইন জুয়ার এসব লোভনীয় ফাঁদে হরহামেশে পা দিচ্ছে শত শত মানুষ। ঠিক এভাবেই দ্রুত বড়লোক হবার ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর গ্রামের তাপস রায়। সহায় সম্পদ হারিয়ে এখন কোনো রকমে দিন কাটছে তার পরিবারের। আমাদের ফ্যামিলিটাও অনেকটাই এটা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পদ অনেক নষ্ট হয়েছে। আর যেন এরকম কারণ না হয়। একটা খারাপ কাজ গেলে সকারে অশান্তি, তোমার বুঝেন না। তাপসের মতো অনলাইন বেটিংয়ে সবকিছু হারিয়েছেন আরও অনেকেই। অভিযোগ রয়েছে স্থানীয়ভাবে এসব বেটিং এজেন্টদের নিয়ন্ত্রণ করেন স্থানীয় এক রাজনীতিবিদ। এই বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি। মানে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন যে টাকা ধরে 100 টাকা 200 টাকা পাচ্ছে, 200 টাকা ধরলে 300 টাকা পাচ্ছে। এবার আস্তে আস্তে লোভ দেয় দেখা যায় এক সময় মানে 20,000 টাকা ধরে, 20,000 টাকা ধরে মানে 40,000 টাকা আশা করে। দেখা যায় 40,000 পাই না, ওরা সব চলে যায়। একটা সিম ওদের 7.5 লক্ষ টাকা, তিনটা ছেলের কাছে 3-7 লক্ষ টাকা হলো সিমে কিনা আছে। খালি একটা সিম, যে সিমটা ডিলার আর কি, সেই সিমটার দাম হচ্ছে 7.5 লক্ষ টাকা। ওটা দিয়ে কিভাবে খুলতে হয়, অ্যাকাউন্ট খুলে দেয় আর কি। ডিলার ওরা খেললেও বেনিফিট আসবে, না খেললেও বেনিফিট আসবে। ওরা হচ্ছে মূল হতা মানে প্রতিদিন। সভাপতির নাম কি? সাইদুর রহমান। গোটা বাংলাদেশে করে, কিন্তু এই বিষয় নিয়ে আর কোথাও কোনো কথা শুনি না, শুধু এখানকার কথাই শুনি। কেন এখানকার কথা শুনি? আমার কোনো নিজস্ব কোনো একদম ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য মানে এগুলো বক্তব্য বৃত্তি দিচ্ছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য কাউকে কাউকে কালারিং করতেছে। আমরা রাজনীতি করি, স্বচ্ছভাবে রাজনীতি করি। আমার রাজনীতি কেরিয়ার আপনারা যাচাই করেন। পুলিশ জানায় মাঠ পর্যায়ে প্রচারণা চালানোর পাশাপাশি জড়িতদের ধরতে কাজ চলছে। এই সমস্যাটি আমরা জেনেছি, আর এই বিষয়ে আমাদের স্পেশালি ডিবি টিম কাজ করছে। আমরা সিআইডি সহ অন্যান্য যারা সংস্থা আছেন, যে সংস্থাগুলো সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে পারি, তাদের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। গত 6 মে অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। একটা বিরতি নিচ্ছি, যমুনা নিউজের সঙ্গেই থাকুন। ঢাকার বাতাস পরিশুদ্ধ করতে একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মহাখালী, গুলশান এবং ফার্মগেটের মতো জনবহুলের দূষণপ্রবণ এলাকায় বেশ কয়েকটি আউটডোর এয়ার পিউরিফায়ার বসাবে টিএনসিসি। তবে এই যন্ত্রের কার্যকারিতার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। টেকসই উন্নয়নের দিকে না গিয়ে কেন ব্যয়বহুল এমন উদ্যোগ নেওয়া হচ্ছে তার উত্তর খুঁজেছেন সহকর্মী সুমায়া ঐশী। ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। বায়ুদূষণ ঢাকা শহরের নিত্যসঙ্গী। দিনের পর দিন বিশ্বের দূষিত শহরগুলোর শীর্ষে থাকে ঢাকা। ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা PM 2.5 এবং ক্ষতিকর গ্যাসীয় উপাদানের উপস্থিতি আছে স্বাভাবিকের চেয়ে 6 থেকে 7 গুণ বেশি। এমন পরিস্থিতিতে রাজধানীর কয়েকটি স্থানে আউটডোর এয়ার পিউরিফায়ার বসানোর পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এসব যন্ত্র এর আশপাশের 30,000 ঘনফুট এলাকার বাতাস পরিশুদ্ধ করতে পারবে। পরীক্ষামূলকভাবে আপাতত 4 থেকে 5টি স্থানে বসানো হবে এই এয়ার পিউরিফায়ার। একজন ফিলান্থ্রপার উনি বললেন যে আমি আমার নিজ খরচে আমি এটা টেস্ট করে দেখতে চাই যে কাজে দেয় কিনা। ইনভেস্টমেন্ট, ইনস্টলেশন এবং দেখাশোনা পুরোটাই হচ্ছে ওনারা করবে না। কাজ করলে আমরা এটা কন্টিনিউ করব, কিন্তু আমরা কিনবো না। কেউ যদি ভলেন্টারিলি এগুলো করে তাহলে ভালো, আর কাজ না করলে তো আমরা বন্ধ করে দেবো।
রাজধানীর বেড়িবাঁধ অঞ্চলের মতো এমন ধুলোয় আচ্ছাদিত থাকে গোটা ঢাকা শহর। মাঝে মধ্যে এমন পানি দিয়ে সেই ধুলো নিরসনের চেষ্টা করা হলেও সেটা রীতিমতো ব্যর্থ একটি পরিকল্পনা। এই যে ধুলো হচ্ছে এবং গাছের সংখ্যা কম, যানবাহনের ধোঁয়া, এই সব কিছুর একটি টেকসই সমাধান না করে শুধুমাত্র এয়ার পিউরিফায়ারের মাধ্যমে দূষণ কমানোর পরিকল্পনা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নই উঠছে এখন। বাংলাদেশের আগে এয়ার পিউরিফায়ার বা স্মগ টাওয়ার দিয়ে দূষণ রোধের চেষ্টা করেছে ভারত, চীন সহ বিভিন্ন দেশ। তবে সেসব দেশে এমন প্রযুক্তি খুব একটা সফলতার মুখ দেখেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। সাধারণত এটি ইনডোর এনভায়রনমেন্টে ব্যবহার করা হয়। 4 ধরনের এয়ার পলিউটেন্ট আছে। এয়ার পিউরিফায়ার বেশি ইফেক্টিভলি কাজ করছে ডাস্ট কালেক্টর হিসাবে। সো অন্যান্য পলিউশনগুলো রিমুভালের ক্ষেত্রে এটি খুব বেশি এখনও বেশি পরীক্ষিত না। এবার তাহলে দেখা যাক ডিএনসিসির এই এয়ার পিউরিফায়ারের কার্যপ্রণালী। HDCT 51000 মডেলের এসব এয়ার পিউরিফায়ার এর আশপাশের 30,000 ঘনফুট এলাকার বাতাস থেকে অতি ক্ষুদ্র ধূলিকণা PM2.5 এবং PM10 ধূলিকণা 90% পর্যন্ত শোষণ করতে পারবে। অর্থাৎ ধূলিকণা শোষণ করতে পারলেও এটি বাতাসে বিদ্যমান দূষিত গ্যাসীয় পদার্থগুলো শোষণে ব্যর্থ। তবুও এই ধরনের উদ্যোগ নেওয়া কতটা যুক্তিযুক্ত? এই ধরনের ইনোভেশন কোনো জায়গায় কাজ করতে পারে, কোনো জায়গায় কাজ না করতে পারে। যে কারণে শুধুমাত্র কন্ট্রোল ওয়েতে পাইলটিংয়ের জন্য 1টি বা 2টি করে দেখা যেতে পারে, কিন্তু এটিকে প্রকল্প হিসাবে 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট হিসাবে এখনই দেখার সুযোগ নেই। ডিএনসিসি প্রশাসক বলছেন, কিছু গণমাধ্যমে এই এয়ার পিউরিফায়ার নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এটিকে মূলত কোনো সমাধান হিসেবে নিচ্ছে না ডিএনসিসি। আমরা যদি মনে করি যে এটাকে আমি শুধু পিউরিফায়ার দিয়ে করব, দিস ইজ এ কমপ্লিটলি রং আইডিয়া। এটা বুঝি প্রকল্প না, এটা একটা পাইলট প্রচেষ্টা আমরা দেখব এটা কাজ করে কিনা। কিন্তু বিভিন্ন অভিযোগ মাথায় নিয়েই আন্তর্জাতিক দাতা সংস্থা CRS এর সাথে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে ডিএনসিসি। তবে ঠিক কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তা এখনও নির্ধারিত হয়নি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। জুলাই অভ্যুত্থানের চরম উত্তাপের মাঝেই পটুয়াখালীর বাউফলে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ অস্ত্রটি জব্দ করতে পারলেও এখনো গ্রেফতার করতে পারেনি মালিককে। এলাকাবাসীর দাবি, অস্ত্রটি স্থানীয় এক আওয়ামী লীগ ক্যাডারের। এটি দিয়েই দীর্ঘ 1 দশক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। জুলাই অভ্যুত্থান যখন তুঙ্গে, তখন উত্তাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা পটুয়াখালীও। সেই উত্তাপের মাঝেই 30 জুলাই বাউফলের বিডিসি এলাকার এক স্থানীয়ের বাড়ির খড়ের গাদা থেকে উদ্ধার হয় ভিন্নধর্মী এই আগ্নেয়াস্ত্র। এটা মাইনুদ্দিনের হাতেই অস্ত্রটা অনেকেই দেখছে। পুলিশ আমাদের কাছে কোনো জিজ্ঞাসাও করেনি। অদ্যবধি আমি এটা থানায় আলাপ করেছি, অস্ত্র থানায় নাই। মাইনুদ্দিন ইসলাম নাইম নওমালা ইউনিয়ন যুবলীগের সদস্য, স্থানীয়দের কাছে পরিচিত আওয়ামী লীগ ক্যাডার হিসেবেই। ধারণা করা হয় এই অস্ত্র ছিল তার আন্দোলন দমনের ব্যাকআপ। জুলাইয়ে যে আন্দোলনকারীরা আছে তাদের উপরে হামলা চালানোর জন্য কিন্তু এই অস্ত্রটি কিন্তু রাস্তার পাশে এনে রাখতে পারে। যে অস্ত্রটি পাওয়া গেছে সেটা আমাদেরকে আক্রমণের উদ্দেশ্যে ব্যবহারের জন্য মূলত এভাবে নিয়ে আসা হয়েছিল। স্থানীয়দের মতে বিভিন্ন নেতাদের ছত্রছায়ার পাশাপাশি এই অস্ত্রই ছিল মাইনুদ্দিনের 1 দশকের ক্ষমতার অন্যতম হাতিয়ার। বিভিন্ন সময় এই আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর পাশাপাশি কয়েকজনকে গুলিও করে সে। দখল, চাঁদাবাজি, হামলার মতো শত অভিযোগ তার বিরুদ্ধে। এমনকি পট পরিবর্তনের পরও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে মামলার বাদীদের। মাইনুদ্দিন এবং আবু তালেব, জাকির হোসেন শিকদার, শাহজাহান শিকদার পিডিও, এদের নেতৃত্বে কামাল বিশ্বাসের হুকুমে আমার এবং পাশে আমার দোকান আলমগীর বিশ্বাসের দোকান একবারে ঝাঁঝরা করিয়ে ফেলায়। এর অস্ত্র দিয়ে মনে করেন আরও একবার ওই জহিরের গুলি করেছে, তার গরু নিছে, জহিরের তার নামে মামলাও আছে। আমারও হুমকি দেয় না, আমার জায়গা জমি, আমি ওর চাচা, আপন চাচা।
সেই অস্ত্রটি জব্দ করা গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরেই মাইনুদ্দিন। কোনোভাবেই যেন তাকে ধরতে পারছে না পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাতেও তৎকালীন ও বর্তমান ওসি তথ্যে নেই কোনো মিল। মামলা হয়েছিল, মামলা তো চার্জশিট দিয়েছিল, ওই মামলার তো আইওজি আছে, এটা চেক করলেন। আমাদের পুলিশ জব্দ করেছেন, জব্দ করে সিআইডি এক্সপার্টের কাছে পাঠিয়েছিলেন জিডি মূলে। সিআইডি এক্সপার্ট যেটা তথ্য দিল এটা ছিল একটা এয়ারগান, এবং সেই এয়ারগানটা এখনো জব্দ করে জিডি মূলে আমাদের মালখানায় জমা আছে। এটা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত। পুলিশ জানায় হত্যা চেষ্টা, দখলদারিত্ব সহ অন্তত 6 মামলার আসামি এই মাইনুদ্দিন ইসলাম নাঈম। তবে অভিযোগ আরও অনেক বেশি বলছেন ভুক্তভোগীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চিকিৎসক এবং সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, দ্রুতই সেটা কার্যকর হবে জানিয়েছে স্বাস্থ্য প্রতিষ্ঠান নূরজাহান বেগম। সকালে বিআইসিসিতে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় সব কথা বলেন তিনি। জানান 7,000 চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক চিকিৎসক সময় মতো হাসপাতালে যাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। বলেন রোগী ভর্তি সহ বেশিরভাগ সেবাই জনগণের জন্য সহজলভ্য না, এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো ভালো কাজ করছেন তাদের দায়িত্বশীল হতে গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন গ্রামে ভালো চিকিৎসক নেই, প্রয়োজনে তাদেরকে সেখানে যেতে হবে। একজন সার্জন উনি যখন অপারেশন করেন উনি যে টাকাটা পান অ্যানেস্থেশিয়ার ডাক্তার সেই পয়সাটা পায় না, তাহলে সেই লেখাপড়া করবে কেন? তো আমরা বললাম পড়বে এই কারণে, আমি যদি তার বেতন তার ডবল 3 ডবল করে দেয় তাহলে তো সে পড়বে। আমরা এরকম একটা প্রস্তাব নিয়েও গেলাম, ক্যাবিনেট এটা পাশ হয়েছে। আশা করি এটা কিছুদিনের মধ্যে আমরা প্রজ্ঞাপনটা জারি করতে পারব। যুদ্ধবিরতির পর সব বিমানবন্দর খুলে দেওয়া হলেও ভারতে পুরোপুরি স্বাভাবিক হয়নি বিমান চলাচল। চলমান উত্তেজনার জেরে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এয়ারলাইন্স জম্মু, অমৃতসর, জামাননগর সহ বেশ কয়েকটি শহরে মঙ্গলবারের ফ্লাইট স্থগিত করেছে। এয়ারলাইন্সগুলোর দাবি যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সোমবার দেশটির অন্তত 32টি এয়ারপোর্ট খুলে দেওয়ার ঘোষণা দেয় ভারত সরকার। এদিকে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিজ বাড়ি ফিরতে শুরু করেছেন দুই দেশের নাগরিকরা। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এখনও অনেকের ভয় কাটেনি। তুরস্কে পুতিন জেলেনস্কি সরাসরি আলোচনায় অংশ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই এই আগ্রহের কথা প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের প্রত্যাশা রাশিয়া ইউক্রেনের বহুল প্রতীক্ষিত বৈঠকটিতে গুরুত্বপূর্ণ কোনো ফল আসবে। এছাড়া আলোচনায় দুই দেশের নেতাদের উপস্থিতির বিষয়ে আশা প্রকাশ করেন তিনি। জানান সম্ভব হলেই বৃহস্পতিবার তিনি উড়াল দিবেন ইস্তানবুলে। রাশিয়া ইউক্রেনের বৃহস্পতিবারের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমি জোরালো চাপ প্রয়োগ করেছিলাম। মনে হয় সেখান থেকে ভালো কিছু বের হবে। আশা করি বৈঠকে দুই নেতাই অংশ নেবেন। আমি সেখানে যাওয়ার কথা ভাবছিলাম। বৃহস্পতিবার কোথায় থাকবো জানি না, তবে তুরস্কে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।